শুভদা যদি এই চিঠিটা পড়ে এখন, আর পড়ে যদি তাকে ঘৃণা করে, যদি আর কোনো দিনও কথা না বলে। সুমি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু না শুভদা, ওটা কিছু না, তুমি তুমি ভালো থেকো। সুমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। বুক ফাটা কান্না তাকে গ্রাস করতে চাইছে। সে দরজার দিকে দৌড়ে চলে যেতে শুরু করলো। শুভ হকচকিয়ে গেল। সুমির এমন পাগলামি সে আগে দেখেনি। সে পিছন থেকে ডাক দিল, আরে সুমি, শোন, কোথায় যাচ্ছিস? কি হলো তোর, এমন করছিস কেন? সুমি দরজার গোড়ায় গিয়ে একবার থামলো, কিন্তু পিছনে ফিরল না। মাথাটা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, শুভদা, আমাকে মনে থাকবে তোমার? তোমার হয়তো আমাকে মনে থাকবে না, কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপের কথা, তোমার এই চশমার আড়ালের চাহনি, আমার সব মনে থাকবে। তোমাকে আমার বড্ড বেশি মনে পড়বে শুভদা। বলেই সুমি এক ছুটে নিজের বাড়ির দিকে চলে গেল। শুভ স্তব্ধ হয়ে দরজায় দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা ব্যাগটা মেঝেতেই পড়ে গেল। হাই, আমি নূপুর। আপনারা শুনছেন বিদেশ রাহুলের লেখা পাশের বাড়ির শুভদা। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গল্প শুরু করা যাক। বিকেলের আকাশটা আজ একটু বেশিই নীল। জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে সুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পাশের বাড়ির দোতলার বারান্দাটার দিকে। ওই বারান্দাটা সুমির কাছে কোনো সাধারণ জায়গা নয়, ওটা যেন এক টুকরো স্বর্গ। কারণ ঠিক বিকেল 5টা বাজলেই ওখানে নীল বা সাদা শার্ট পরে এক কাপ চা হাতে এসে দাঁড়ান শুভদা। শুভ পাড়ার সবার প্রিয়, মেধাবী এবং ভীষণ শান্ত স্বভাবের একজন ছেলে। সুমি তাকে ছোটবেলা থেকেই চেনে, কিন্তু গত 2-1 বছর ধরে চেনাটা যেন একটু বদলে গেছে। এখন শুভর নাম শুনলেই সুমির বুকের ভেতরটা কেমন যেন অকারণেই কেঁপে ওঠে। আজ সুমি ঠিক করেছে যেভাবেই হোক শুভদার সাথে অন্তত 2টো কথা বলবে। কিন্তু হুট করে তো আর ঘরে ঢোকা যায় না, চাই একটা জুৎসই বাহানা। আয়নার সামনে দাঁড়িয়ে সুমি নিজের অবাধ্য চুলগুলো একটু ঠিক করে নিল। গালে আলতো করে একটু পাউডার, আর ঠোঁটে খুব হালকা লিপ বাম। মা রান্নাঘরে ব্যস্ত, এটাই সুযোগ। সুমি রান্নাঘরে উকি দিয়ে দেখলো মা চা বানাচ্ছে। সে চট করে চিনির কৌটোটা লুকিয়ে ফেললো নিচের তাকে। তারপর মুখটা কাচুমাচু করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, চায়ে দেওয়ার মতো চিনি তো একদমই নেই, কৌটো খালি। মা অবাক হয়ে বললেন, বলিস কি, পরশুই তো 1 কেজি আনলাম, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ মা, একদমই নেই। আমি বরং পাশের বাড়ির কাকিমার কাছ থেকে এক বাটি নিয়ে আসি, গেস্ট এলে তো চা দিতেই হবে। মা একটু ভেবে বললেন, আচ্ছা যা, ঝটপট নিয়ে আয়। বিজয়ের হাসি হাসল সুমি। মনের মোটিভ তো চিনি নয়, মনের মোটিভ হলো শুভদার একটু দেখা পাওয়া। শুভদার কলিং বেলটা বাজানোর সময় সুমির হাত কাঁপছিল। দরজা খুললেন শুভর মা, সুমির প্রিয় কাকিমা। আরে সুমি, আয় মা, ভিতরে আয়, এই অসময়। কাকিমা, ঘরে চিনি শেষ হয়ে গেছে, মা একটু চিনি চাইলো। কাকিমা ওকে টেনে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। বসো মা, আমি দিচ্ছি। তো তোর পড়াশোনা কেমন চলছে? এবার তো ফাইনাল ইয়ার, তাই না? সুমি কাকিমার কথার উত্তর দিচ্ছে ঠিকই, কিন্তু ওর কান দুটো পড়ে আছে পাশের ঘরের দিকে। ওখান থেকে ল্যাপটপে টাইপ করার শব্দ আসছে। শুভদা নিশ্চয়ই কোনো অ্যাসাইনমেন্ট করছে। সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। চিনির বাটিটা হাতে নিয়ে সুমি যখন ড্রয়িং রুম নিয়ে ফিরছে, ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো শুভ। গায়ে একটা ছাই রঙের টি শার্ট, চুলে হালকা এলোমেলো ভাব। সুমিকে দেখেই সে থমকে দাঁড়ালো। আরে সুমি, তুই চিনি নিতে এসেছিস বুঝি? শুভর গলার স্বরটা খুব গম্ভীর হলেও তাতে এক অদ্ভুত মায়া আছে। সুমি কোনো মতে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, হ্যাঁ শুভদা, চিনি শেষ হয়ে গিয়েছিল তো
শুভ একটু হেসে সুমির হাতের বাটিটার দিকে তাকালো। চিনি নিতে এসেছিস নাকি চিনি দিতে? তোর গাল দুটো তো চিনির চেয়েও বেশি মিষ্টি হয়ে লাল হয়ে আছে। সুমির মনে হলো পৃথিবীটা যদি এখনই দুভাগ হতো তবে সে ভেতরে ঢুকে যেত। সে কোনো মতে তোতলামি করে বলল, না না, মানে রোদে হেঁটে এলাম তো, তাই হয়তো। শুভ সোফায় বসতে বসতে বলল, রোদে কেন? আমাদের বাড়ি তো তোর বাড়ির ঠিক পাশেই, রোদ লাগলো কখন? আচ্ছা শোন, কাল বিকেলে আমাদের ছাদে আসিস তো, মা পিঠে বানাবে বলেছে, তোকেও আসতে বলেছে। সুমি যেন আকাশ থেকে পড়ল। আমাকে আসতে বলেছি? তুমি নিশ্চিত? মা তো বলেইছে, আর আমিও বললাম, আসবি তো? সুমি শুধু মাথা নাড়ালো, আর কথা বলার শক্তি তখন নেই। শুভ এখনো জানে না যে সুমি এই এক বাটি চিনির জন্য গত 1 ঘন্টা ধরে নিজেকে তৈরি করেছে। সে জানে না যে সুমির ফোনের গ্যালারিতে ওর অজান্তে তোলা কয়েকটা আবছা ছবি সযত্নে লুকোনো আছে। চিনির বাটি হাতে নিয়ে নিজের বাড়ি ফেরার সময় সুমি অনুভব করলো তার পৃথিবীটা আজ একটু বেশি রঙিন। চিনিটা ছিল শুধু একটা উছিলা, কিন্তু পাওনাটা হলো অনেক বেশি, কালকের বিকেলের আমন্ত্রণ। বাড়িতে ঢুকে মা যখন জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন চিনি আনতে? সুমি মনে মনে হাসল। সে কি করে বলবে যে সে তো চিনি আনতে যায়নি, সে গিয়েছিল তার জীবনের সবটুকু মিষ্টি সংগ্রহ করতে। গতকালের সেই চিনির বাটিটা টেবিলের ওপর পড়ে আছে, কিন্তু সুমির মনটা পড়ে আছে পাশের বাড়ির ছাদে। কাল শুভদা বলেছিল, আসিস তো, মা পিঠে বানাবে। ব্যাস এইটুকুই। কিন্তু সুমির কাছে এই আমন্ত্রণটা ছিল কোনো রাজকীয় নিমন্ত্রণের চেয়ে বড়। সকাল থেকে অন্তত 10 বার আলমারি খুলেছে আর বন্ধ করেছে সে। কোন জামাটা পরলে শুভদা একটু আলাদা করে তাকাবে, নীল কুর্তিটা নাকি হালকা গোলাপি সালোয়ার কামিজটা? শেষ পর্যন্ত সাদা একটা কামিজ আর লাল ওড়নাটাই বেছে নিল সে, কারণ একবার শুভদা কোনো এক আড্ডায় বলেছিল, সাদা রঙের মেয়েদের খুব পবিত্র লাগে। বিকেল গড়াতেই সুমি খুব সাবধানে পা টিপে টিপে শুভদের বাড়ি পৌঁছালো। নিচে কাকিমা পিঠের ব্যাটার তৈরি করছেন। সুমি যেতেই তিনি হেসে উঠলেন। আয় আয় সুমি, আমি ভাবলাম তুই বুঝি ভুলে গেলি। বস, একটু সাহায্য কর তো আমাকে। সুমি কাকিমার পাশে গিয়ে নারকেল কোড়াতে শুরু করলো, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। শুভদা কোথায়? সে কি তবে বাড়িতে নেই, নাকি আবার সেই ল্যাপটপ নিয়ে ঘরে ঢুকে বসে আছে? সুমি সাহস করে জিজ্ঞেস করলো, কাকিমা, শুভদা কোথায়? ওকে তো দেখছি না। শুভ তো ছাদে বিকেলের রোদটা গায়ে মাখছে আর বই পড়ছে। জানা, ওকে ডেকে নিয়ে আয়, বলবি পিঠে হতে দেরি আছে। সুমি যেন হাতে চাঁদ পেল। কাকিমার কথাটাই যেন তার জন্য এক বিশাল অনুমতিপত্র। ছাদের সিঁড়ি দিয়ে ওঠার সময় সুমির বুকের ধুকপুকুনি স্পষ্ট শোনা যাচ্ছিল। শেষ ধাপে পা রাখতেই দেখল শুভদা রেলিংয়ে হেলান দিয়ে একটা বই পড়ছে। পরনে কালো রঙের একটা সাধারণ টি শার্ট। রোদটা ওর চশমার কাচের ওপর পড়ে চিকচিক করছে। সুমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটা কি জানে তাকে দূর থেকে দেখতেও কতটা মায়া লাগে? শুভদা? শুভ বই থেকে চোখ সরিয়ে তাকালো। সুমিকে দেখেই ওর মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। আরে সুমি, এসেছিস, আয় এদিকে আয়। সুমি একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। কাকিমা বলল তোমাকে ডাকতে, নিচে পিঠে হচ্ছে। শুভ বইটা বন্ধ করে পাশে রেখে দিল। আরে এক্ষুনি নামবো না, এই রোদটা খুব সুন্দর। তোর হাতে ওটা কি, মেহেদি পরেছিস? সুমি নিজের হাতটা একটু আড়াল করে বলল, হ্যাঁ, কাল রাতে মা পরিয়ে দিয়েছিল, ভালো লাগছে। শুভ একটু ঝুঁকে দেখল। সুন্দর, কিন্তু সুমি, তুই কি সব সময় আমার সামনে এলে এমন জড়সড় হয়ে থাকিস কেন? আমি কি বাঘ নাকি? সুমির খুব ইচ্ছে হলো বলতে, তুমি বাঘ নও শুভদা, তুমি আমার সেই মানুষ যাকে দেখলে কথাগুলো গলার কাছে এসে আটকে যায়। কিন্তু মুখে বলল অন্য কিছু। না তো,
আমি তো এমনই। আসলে তুমি অনেক পড়াশোনা করো তো, তাই একটু ভয় লাগে পাছে ভুল কিছু বলে ফেলি। শুভ শব্দ করে হেসে উঠল। পাগলি মেয়ে একটা। পড়াশোনা করি বলে আমি কি মানুষ নই? আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। তোকে আজ সাদা পোশাকে খুব মানিয়েছে, ঠিক যেন শরৎ এক ফালি মেঘ। সুমির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শুভদা তার প্রশংসা করলো। সে কি তবে বুঝতে পারছে সুমির মনের কথা? শুভ আবার আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস সুমি, আমার মাঝে মাঝে খুব একা লাগে। এই যে এত পড়াশোনা, কেরিয়ারের চিন্তা, সব কিছুর মাঝে মনে হয় কেউ পাশে একজন বসে থাকলে ভালো হতো। এমন কেউ যে আমি না বললেও বুঝবে। সুমি নিজের অজান্তেই এক পা এগিয়ে গেল। তার খুব বলতে ইচ্ছা করলো, আমি তো আছি শুভদা, আমি তো সেই কবে থেকেই তোমার পাশে ছায়ার মতো আছি। কিন্তু শুভ পরক্ষণেই বলল, যাই হোক, মা ডাকছে, চল নিচে যাই। পিঠের গন্ধে ছাদ মমও করছে। শুভ আগে থেকে সিঁড়ি দিয়ে নেমে গেল। সুমি পিছনে দাঁড়িয়ে রইল। সে বুঝল শুভদা তাকে খুব ভালো একজন ছোট বোন বা বন্ধু হিসেবেই দেখে। তার চোখে সুমি শুধুই পাশের বাড়ির সেই ছোট্ট মেয়েটি যে চিনি নিতে আসে। সুমির গভীর ভালোবাসাটা শুভর কাছে এখনো এক রহস্য। সুমি দীর্ঘশ্বাস ফেলে নিজের লাল ওড়নাটা ঠিক করল। সে জানে এই পথটা অনেক দীর্ঘ। শুভদা জানে না, কিন্তু সুমি হার মানতে রাজি নয়। অন্তত আজকের এই সাদা মেঘের প্রশংসাটা সে সারা রাত মনে মনে আওড়াবে। সেদিন ছাদে শুভদার সেই সাদা মেঘের মতো লাগছে বলাটা সুমির কানে সারা রাত বাঁশির মতো বেজেছে। কিন্তু সুমি জানে শুধু প্রশংসা দিয়ে তো আর মন পাওয়া যায় না। শুভদা পড়াশোনার কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস। তাকে পেতে হলে তার জগতের ভিতর ঢুকতে হবে। হঠাৎ সুমির মনে পড়ল কাকিমা একদিন গল্প করতে করতে বলেছিলেন, জানিস সুমি, শুভটা অঙ্কে একদম পাগল। ছোটবেলা থেকেই ওর মাথায় নাকি ক্যালকুলেটর চলে। পাড়ার কত ছেলে মেয়ে ওর কাছে অঙ্ক শিখতে আসে। সুমি ভাবল এটাই সুযোগ। অঙ্ক তার খুব একটা প্রিয় নয় ঠিকই, কিন্তু শুভদার পাশে বসে থাকার জন্য সে আজ কঠিনতম অঙ্ক সমাধান করতেও রাজি। পরের দিন বিকেলবেলা সুমি বেশ যত্ন করে চুলটা বেঁধে নিল। একটা হলুদ রঙের কুর্তি আর তার সাথে মিলিয়ে হাতে দুগাছি চুড়ি, ব্যাগে একটা মোটা অঙ্কের বই আর খাতা নিয়ে সে আবার শুভদের বাড়ির কলিং বেল টিপল। কাকিমা দরজা খুলে অবাক। কি রে সুমি, আজ আবার কি দরকার? চিনি তো কালই নিয়ে গেলি। না কাকিমা, এবার চিনি না। আসলে কলেজের এই চ্যাপ্টারটা কিছুতেই মাথায় ঢুকছে না। মা বলল শুভদার কাছে গিয়ে একটু বুঝে আসতে। শুভদা কি ঘরে আছে? আছে আছে, ঘরেই আছে। যা ভিতরে যা, ওকে বল বুঝিয়ে দিতে। সুমির মনে হলো সে যেন কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। শুভদার ঘরের দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখলো শুভদার নিবিষ্ট মনে মোটা একটা ইংরেজি বই পড়ছে। জানলার দিক থেকে বিকেলের মিঠে রোদ এসে ওর চশমায় প্রতিফলিত হচ্ছে। শুভদা, আসতে পারি? শুভ মাথা তুলে তাকালো। আরে সুমি, আয় বস। হাতে বই খাতা কেন? হঠাৎ পড়তে বসার ভূত চাপলো নাকি? সুমি চেয়ার টেনে শুভর ঠিক পাশেই বসলো। তোমার মতো তো আর জিনিয়াস নই আমি। এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো কিছুতেই মিলছে না, একটু বুঝিয়ে দেবে? আচ্ছা দেখি, খাতা বের কর। শুভ খাতাটা টেনে নিয়ে পেন দিয়ে খুব সুন্দর করে ধাপগুলো লিখে বোঝাতে শুরু করলো। দেখ সুমি, এখানে এক্স আর ওয়াইয়ের মানেটা আগে বের করে নিতে হবে, তারপর। শুভ গম্ভীর গলায় অঙ্কের সূত্র বুঝিয়ে যাচ্ছে, কিন্তু সুমির মন কি আর অঙ্কে আছে? সে এক দৃষ্টি তাকিয়ে আছে শুভর হাতের আঙুলগুলোর দিকে, যেভাবে ও কলমটা ধরে আছে। মাঝে মাঝে শুভর গলার স্বরটা শুনতে শুনতে সে যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। শুভর চশমার ওপর দিয়ে একটা অবাধ্য চুলের গোছা কপালে এসে পড়েছে। সুমির খুব ইচ্ছা করছে হাত বাড়িয়ে ওটা সরিয়ে দিতে। শুভ কথা বলার সময় ওর ঠোঁট দুটো যেভাবে নড়ছে আর চোখের সেই তীব্র একাগ্রতা, সুমি যেন পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্যটা দেখছে।
সে ভুলেই গেছে যে তারা এখন অঙ্ক করছে। তার চোখ দুটো শুভর মুখের ওপর স্থির হয়ে আছে, একদম পলকহীন। হঠাৎ শুভ কথা বলা থামিয়ে দিল। সুমি তখনও ঘোরের মধ্যে। শুভ কলমটা টেবিলের উপর রেখে শরীরটা একটু ঘুরিয়ে সুমির একদম চোখের সামনে এলো। কিরে সুমি, অমন ভাবে ড্যাব ড্যাব করে কি দেখিস? সুমি যেন আকাশ থেকে পড়ল। সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে নিজের ওড়নার খুঁটি নিয়ে আঙুলে পেঁচাতে শুরু করলো। না মানে আমি দেখছিলাম। কি দেখছিলিস? আমি তোকে এতক্ষণ ধরে অঙ্কের ফর্মুলা বুঝাচ্ছি আর তুই আমার মুখ দেখছিস? খাতায় তো একটা লাইনও লিখলি না। না মানে তুমি যখন অঙ্ক বোঝাও না, তোমার এক্সপ্রেশনগুলো খুব অদ্ভুত লাগে, তাই দেখছিলাম। মানে তুমি খুব সিরিয়াস তো, তাই। শুভ খিলখিল করে হেসে উঠল। পাগলি মেয়ে একটা, অঙ্ক বোঝাচ্ছে, আমার মুখ দেখাটা কি বেশি দরকারি? শোন, এই অঙ্কটা না পারলে কিন্তু পরীক্ষায় 0 পাবি, এবার মন দে। সুমি শুধু একটা ফিচেল হাসি দিল। মনে মনে ভাবলো, পরীক্ষায় 0 পাই তাতে দুঃখ নেই শুভদা, কিন্তু তোমার এই হাসিটুকুর জন্য আমি বারবার 0 পেতেও রাজি। পড়াশোনা শেষ করে সুমি যখন উঠতে যাবে, শুভ হঠাৎ বলল, শোন সুমি, তোর চোখ দুটো না আজ খুব কথা বলছে, কিছু বলবি আমাকে? সুমির হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। সে কি তবে ধরা পড়ে গেল? কিন্তু পরক্ষণেই শুভ বলল, হয়তো চশমা নিতে হবে তোকেও, অনেকক্ষণ তাকিয়ে আছিস তো তাই লাল হয়ে গেছে, সাবধানে যাস। সুমি কোনো মতে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো। শুভদা আজও কিছু বুঝলই না। তার কাছে সুমি আজও সেই ছোটবেলার পাগলি সুমি হয়েই রয়ে গেল। অঙ্ক বোঝার সেই বিকেলের পর থেকে সুমির দিনগুলো যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে কাটছে। পড়ার টেবিলের সেই মুহূর্তটা যখন শুভদা একদম কাছে এসে জিজ্ঞেস করেছিল, ড্যাব ড্যাব করে কি দেখিস? সেটা মনে পড়লেই সুমির গাল দুটো এখনো লাল হয়ে যায়। কিন্তু একই সঙ্গে একটা সূক্ষ্ম অভিমানও জমা হচ্ছে তার মনে। শুভদা কি এতটাই বোকা? একটা মেয়ে কেন তার দিকে ওভাবে তাকিয়ে থাকে, সেটা কি সে একটুও বুঝতে পারে না? আজ দুপুর থেকে আকাশটা মেঘলা। বিকেলের দিকে ঝমঝম করে বৃষ্টি নামলো। সুমি জানলার পাশে বসে বৃষ্টি দেখছিল আর ভাবছিল শুভদার কথা। এমন দিনে 1 কাপ গরম চা আর শুভদার সাথে একটু গল্প, এর চেয়ে বড় পাওনা আর কিছুই হতে পারে না। হঠাৎ সুমি দেখল পাশের বাড়ির জানলা দিয়ে শুভদা বাইরের দিকে তাকিয়ে আছে। ওর হাতে দুটো পুরনো ডায়েরি আর একটা কলম। শুভ কি তবে কবিতা লেখে? সুমির কৌতূহল বাদ মারল না। সে চট করে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। মা জিজ্ঞেস করার আগেই বলে দিল, মা, কাকিমার কাছে একটা দরকারি কথা আছে, আসছি। শুভদের কলিং বেল বাজতেই কাকিমা দরজা খুললেন। আরে সুমি, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এলি কেন মা? আয় ভিতরে আয়। না কাকিমা, বেশি ভিজিনি। শুভদা কি ঘরে? হ্যাঁ রে, ও তো ঘরে বসে কি সব লিখছে। যা না, ওর ঘরে গিয়ে বস, আমি চা নিয়ে আসছি। সুমি পা টিপে টিপে শুভর ঘরের দরজায় দাঁড়ালো। দেখলো শুভদা বেশ গভীর মনোযোগ দিয়ে ডায়েরিতে কিছু একটা লিখছে। সুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিল। শুভদা খুব ব্যস্ত? শুভ চমকে উঠে ডায়েরিটা চট করে বন্ধ করে দিল। ওর চোখে মুখে এক মুহূর্তের জন্য একটা অপ্রস্তুত ভাব ফুটে উঠল। আরে সুমি, তুই এই বৃষ্টিতে? সুমি ভিতরে ঢুকে চেয়ারে বসলো। কি লিখছিলে শুভদা? ডায়েরিটা লুকোলে কেন? শুভ একটু হেসে মাথা চুলকালো। না, তেমন কিছু নয়, ছোটখাটো কিছু ভাবনা আর কি, তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি কি এতটাই ছোট যে তোমার ভাবনাগুলো বুঝবো না? শুভ সুমির সিরিয়াস মুখটা দেখে একটু থতমত খেয়ে গেল। আরে না না, ওভাবে বলিনি, মানে ওগুলো একটু বোরিং সাবজেক্ট তো তাই বললাম। সুমি আজ ঠিক করেই এসেছে, একটু হলেও নিজের মনের আভাস দেবে। সে সাহস সঞ্চয় করে বলল, শুভদা, তুমি কি কারো কথা ভেবে লেখো? মানে তোমার জীবনে কি বিশেষ কেউ আছে?
শুভ কিছুক্ষণ চুপ করে জানলার বাইরের দৃষ্টির দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, বিশেষ কেউ? জানি না রে সুমি, হয়তো আছে হয়তো নেই। আসলে আমি মানুষটা একটু কঠিন তো, সহজে কাউকে মনের ভেতর জায়গা দিতে পারি না। কেন বলতো হঠাৎ এই প্রশ্ন? সুমি নিজের নখ খুঁড়তে খুঁড়তে নিচু স্বরে বলল, এমনি আসলেই আমার মনে হয় তুমি বড্ড বেশি বই আর অঙ্কের মধ্যে ডুবে থাকো। পাশের মানুষগুলোকে হয়তো তুমি দেখতেই পাও না। শুভ হাসল, সেই চেনা ভুবন ভোলানো হাসি। সে সুমির খুব কাছে এসে দাঁড়ালো। তাই নাকি? তুই বুঝি আমার উপর অভিমান করেছিস? আমি তোকে দেখি না? সুমি মাথা তুলতেই দেখলো শুভর চোখ দুটো ঠিক তার চোখের উপর। শুভের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। শুভ হাত বাড়িয়ে সুমির মাথায় জমে থাকা বৃষ্টির এক ফোঁটা জল মুছে দিল। তুই তো আমার সেই ছোট্ট সুমি, তোকে না দেখে থাকা যায়? সুমির বুকটা হু হু করে উঠল। ছোট্ট সুমি, এই শব্দটা যেন তার স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে দিল। শুভদা তাকে আজও সেই ছোট বোনটির মতোই দেখে। তার চোখের গভীরতা, তার সাজগোজ, তার আসা যাওয়া, শুভদার কাছে এই সবই যেন খুব সাধারণ। কাকিমা চা নিয়ে ঢুকলেন। আড্ডা জমল কিছুক্ষণ, কিন্তু সুমির মন আর সেখানে টিকছিল না। চা খেয়ে সে বিদায় নিল। বাড়ি ফেরার পথে সুমি ভাবল, শুভদা হয়তো মানুষটা কঠিন, কিন্তু তার হাতের ওই পশম ছোঁয়া স্পর্শটা তো মিথ্যে নয়। শুভদা হয়তো বলেছে সে কাউকে জায়গা দিতে পারে না, কিন্তু ডায়েরিতে সে কার কথা লিখেছে? সুমি কি পারবে কোনোদিন সেই ডায়েরির পাতা হয়ে উঠতে? বৃষ্টির ঝাপটা সুমির চোখে মুখে লাগলো, কিন্তু তার চোখের জল নাকি বৃষ্টির জল সেটা বোঝা গেল না। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। এই এক মাসে সুমি আর শুভদার দূরত্বটা একটু হলেও কমেছে, কিন্তু সেই ছোট্ট সুমি তকমাটা এখনো ঘুচল না। শুভ এখনও ওকে ছোট বোন বা পাশের বাড়ির আদুরে মেয়েটি হিসেবেই দেখে, কিন্তু আজ সুমি ঠিক করেছে সে নিজের হাতে বানানো কিছু একটা শুভদাকে খাওয়াবে। সুমির মনে পড়ল গত সপ্তাহে কাকিমার সঙ্গে গল্প করতে করতে কাকিমা বলেছিলেন, জানিস সুমি, শুভটা এমনিতে খুব গম্ভীর, কিন্তু পায়েস দেখলে একদম বাচ্চা হয়ে যায়। বিশেষ করে নলেন গুড়ের পায়েস ওর ভীষণ প্রিয়। ব্যাস, সুমির জন্য এটাই ছিল বড় সুযোগ। সকাল থেকেই সুমি রান্নাঘরে ব্যস্ত। মা অবাক হয়ে দেখছেন সুমি কতটা যত্ন করে চাল ধুয়ে শুকোতে দিচ্ছে, দুধ ঘন করছে। কার জন্য এত আয়োজন রে? শুভ দাদাকে খাওয়াবি বুঝি? সুমি লজ্জা পেয়ে মুখ নিচু করলো। মা, আজ শুভদার জন্মদিন, কাকিমা একা হাতে অত কিছু করতে পারবে না, তাই ভাবলাম একটু সাহায্য করি। মা মেয়ের মনের খবর কিছুটা বুঝলেও মুখ ফুটে কিছু বললেন না। সুমি এলাচ, কাজু আর কিশমিশ দিয়ে যখন পায়েসটা বানালো, তখন তার মিষ্টি গন্ধে সারা বাড়ি মম করছে। টিফিন ক্যারিয়ারে সাবধানে পায়েসটা গুছিয়ে নিল সে। আজ সে সেজেছে হালকা নীল রঙের একটা জামদানিতে, চুলে একটা ছোট্ট ক্লিপ আর কানে ছোট ছোট ঝুমকো। পায়েসের বাটিটা হাতে নিয়ে সুমি যখন শুভদের বাড়িতে ঢুকলো, দেখলো বাড়িতে বেশ আত্মীয় স্বজন এসেছে। কাকিমা ব্যস্ত সবাইকে সামলাতে। সুমিকে দেখেই তিনি হেসে উঠলেন। আরে সুমি, তুই এসেছিস? কি সুন্দর লাগছে রে তোকে আজ। কাকিমা, শুভদার জন্য একটু পায়েস এনেছি। তুমি বলেছিলে না ও পায়েস ভালোবাসে। কাকিমা আবেগী হয়ে সুমির মাথায় হাত রাখলেন। তুই এত মনে রেখেছিস মা? জানা, শুভ ঘরেই আছে, ওকে সারপ্রাইজ দিয়ে আয়। সুমি গুটি গুটি পায়ে শুভর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ আজ একটা পাঞ্জাবি পরেছে, সাদা রঙের উপর নীল কাজ করা। জানলার পাশে দাঁড়িয়ে সে কার সাথে যেন ফোনে হাসি মুখে কথা বলছে। সুমি বাইরে দাঁড়িয়ে একটু থমকালো। শুভদা কি কারোর সাথে কথা বলছে? কোনো বিশেষ মানুষ? ফোনের ওপাশ থেকে ভেসে আসা হাসির শব্দে সুমির বুকটা একটু মোচড় দিয়ে উঠল। ফোন শেষ করে শুভ ঘুরতেই দেখলো সুমি দাঁড়িয়ে। আরে সুমি, তুই কখন এলি? সুমি ম্লান হেসে বাটিটা এগিয়ে দিল। শুভ জন্মদিন শুভদা, এটা তোমার জন্য পায়েস। শুভ যেন বিশ্বাসই করতে পারছে না।
তুই আমার জন্য পায়েস বানিয়ে এনেছিস? সত্যি বলছি, আজ মা এখনো বানানোর সময় পায়নি। আমার মনটা খুব খারাপ ছিল, তুই জাস্ট সেভ করে দিলি। শুভ টেবিলের উপর বাটিটা রেখে সাথে সাথে খেতে বসলো। এক চামচ মুখে দিয়েই ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। অসাধারণ। সুমি, তুই এত ভালো পায়েস বানাতে শিখলি কবে থেকে? এটা তো জাস্ট মায়ের হাতের স্বাদ। সুমি একভাবে পাশে বসে শুভর খাওয়া দেখছিল। শুভর তৃপ্তি দেখে সুমির সব পরিশ্রম সার্থক মনে হলো। শুভ খেতে খেতে হঠাৎ থেমে গেল, সুমির দিকে তাকিয়ে বলল, আচ্ছা সুমি, তুই কি আমার সব কথা এত মনে রাখিস? মানে মা কবে বলেছিল আমি পায়েস ভালোবাসি, সেটা তোর এখনো মনে আছে? কেন, তোমার কথা কি মনে রাখা বারণ? শুভ একটু গম্ভীর হয়ে গেল। বাটিটা সরিয়ে রেখে সুমির দিকে ঝুঁকে বলল, জানিস সুমি, আজ সকালে অনেক নামি দামি উপহার পেয়েছি, কিন্তু এই পায়েসটা, এটা যেন সবচেয়ে বেশি দামি। কেন জানিস? কারণ এতে অনেক যত্ন আছে। শুভ সুমির চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুব মৃদু স্বরে বলল, তোর আজ কি হয়েছে রে? তুই কি কিছু বলতে চাস আমাকে? তোর চোখগুলো কেন জানি বারবার ভিজে যাচ্ছে মনে হচ্ছে। সুমি চট করে চোখ সরিয়ে নিল। সে কি ধরা পড়ে যাবে? সে কি এখনই বলে দেবে যে সেই পায়েসের প্রতিটা চালে তার ভালোবাসা মেশানো আছে? কিন্তু ঠিক সেই মুহূর্তে কাকিমা ঘরে ঢুকলেন। কিরে শুভ, সুমির পায়েস কেমন হয়েছে? ও তো সকাল থেকে খেটেছে এটা বানাতে। শুভ হাসল, তবে সেই হাসিতে যেন একটু অন্যরকম ছোঁয়া ছিল। সে সুমির দিকে তাকিয়ে বলল, মা, সুমিকে একটা উপহার দিতে হবে। ও যা বানিয়েছে তার বদলে সাধারণ কিছু দিয়ে কুলানো যাবে না। সুমি শুধু ভাবল, শুভদা, তোমার ওই একটুখানি ভালো লাগার চাহনিই তো আমার সবচেয়ে বড় উপহার। শুভদার জন্মদিনের সেই আনন্দ যেন কয়েকদিনেই ফিকে হয়ে গেল। সুমি জানতো না যে তার সাজানো পৃথিবীতে এত দ্রুত কালবৈশাখী আসবে। শুভদা শহর ছেড়ে দূরে বড় কলেজে চলে যাচ্ছে। এখান থেকে পড়াশোনা শেষ করে সে এখন আরো বড় স্বপ্ন ছোঁয়ার পথে। কিন্তু সুমির স্বপ্নের কি হবে? যে মানুষটাকে নিয়ে সে প্রতিদিন ঘর বাঁধে মনের ভিতরে, সেই মানুষটাই আজ তাকে ছেড়ে বহু দূরে চলে যাবে। আজ শুভর যাওয়ার দিন। সুমি সারা রাত জেগে একটা চিঠি লিখেছে। সেই প্রথম দিন চিনি ধার করতে যাওয়া থেকে শুরু করে পায়েস রান্না পর্যন্ত প্রতিটা মুহূর্তের কথা সে নিজের চোখের জলে ভিজিয়ে কাগজে লিখেছে। সে ভেবেছে সরাসরি না পারুক, অন্তত চিঠির মাধ্যমে তো শুভদাকে জানাবে যে তাকে পাগলের মতো ভালোবাসার মতো একজন ঠিক পাশের বাড়িতেই থাকে। সুমি কাঁপতে কাঁপতে শুভদের বাড়িতে এলো। দেখল ঘরের মেঝেতে বড় বড় সুটকেস আর ব্যাগ পড়ে আছে। একটা সাজানো সংসার যেন মুহূর্তেই অগোছালো হয়ে গেছে। কাকিমা রান্নাঘর থেকে বেরিয়ে সুমিকে দেখে ম্লান হাসলেন। আয় সুমি, বস। শুভ তো আর চলেই যাচ্ছে রে। এইখানকার কলেজে আর ওর মন টিকছে না। আমি ওর খাবারগুলো গুছিয়ে দিই, তুই ওর সাথে একটু কথা বল। সুমি শুভর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। শুভ নিজের কিছু বই গুছিয়ে ব্যাগে ভরছিল। সুমিকে দেখে সে স্বাভাবিকভাবেই হাসলো। কিরে সুমি, একদম গম্ভীর হয়ে আছিস কেন? আয় ভেতরে। সুমি গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটা সামলে নিয়ে বলল, শুভদা, তুমি সত্যি চলে যাচ্ছ? আমাকে তো একবারও বললে না যে তুমি সব ঠিক করে ফেলেছো। শুভ ব্যাগের চেন আটকাতে আটকাতে অবহেলার সুরে বলল, আরে আসলে অনেক ব্যস্ত ছিলাম তো, হুট করেই সব হয়ে গেল। তোর কথা একদম মাথায় ছিল না রে। ভাবলাম যাওয়ার সময় একবার ডেকে বলে আসবো। মনে ছিল না। এই তিনটে শব্দ সুমির বুকের ভিতর তীরের মতন বিঁধল। সে ভাবল, যার কথা ভেবে সে সারা রাত ঘুমায় না, সেই মানুষের মনে তার জন্য একটুও জায়গা নেই। সুমির চোখ দুটো নিমেষেই লাল হয়ে এলো। অশ্রু টলমল করছে চোখের কোণে, যেন এক ফোঁটা জলের ভারও সে সইতে পারছে না। সুমি জানতো না যে আবেগের চোটে সে চিঠিটা হাতেই নিয়ে এসেছে। শুভ হঠাৎ খেয়াল করলো সুমির হাতে একটা নীল রঙের খাম। ওটা কি রে সুমি? ওটা কি আমার জন্য? লুকোলি কেন?
সুমি তড়িৎ গতিতে হাতটা পিছনে লুকিয়ে ফেলল। সে বুঝতে পারল শুভদা যদি এই চিঠিটা পড়ে এখন, আর পড়ে যদি তাকে ঘৃণা করে, যদি আর কোনো দিনও কথা না বলে। সুমি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু না শুভদা, ওটা কিছু না, তুমি তুমি ভালো থেকো। সুমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। বুক ফাটা কান্না তাকে গ্রাস করতে চাইছে। সে দরজার দিকে দৌড়ে চলে যেতে শুরু করলো। শুভ হকচকিয়ে গেল। সুমির এমন পাগলামি সে আগে দেখেনি। সে পিছন থেকে ডাক দিল, আরে সুমি, শোন, কোথায় যাচ্ছিস? কি হলো তোর, এমন করছিস কেন? সুমি দরজার গোড়ায় গিয়ে একবার থামলো, কিন্তু পিছনে ফিরল না। মাথাটা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, শুভদা, আমাকে মনে থাকবে তোমার? তোমার হয়তো আমাকে মনে থাকবে না, কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপের কথা, তোমার এই চশমার আড়ালের চাহনি, আমার সব মনে থাকবে। তোমাকে আমার বড্ড বেশি মনে পড়বে শুভদা। বলেই সুমি এক ছুটে নিজের বাড়ির দিকে চলে গেল। শুভ স্তব্ধ হয়ে দরজায় দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা ব্যাগটা মেঝেতেই পড়ে গেল। সুমির এই চোখের জল আর মনে পড়বে বলার ধরনে এমন কিছু একটা ছিল যা শুভকে প্রথমবার ভাবাতে বাধ্য করল। সুমি কি তবে তাকে অন্য কোনো চোখে দেখে? বৃষ্টিহীন বিকেলেও সুমির চোখের বর্ষা যেন শুভদের গন্তব্যকে ঝাপসা করে দিল।